সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি আলোচনা করব বিবিএ অনার্স প্রথম বর্ষ প্রিন্সিপাল অফ ফিনান্সের ক্যাপিটাল বাজেটিং এর থেকে। পূর্বে বেশ কিছু আলোচনা করেছি, কয়েকটি লেকচার প্রদান করেছি। আজকে পঞ্চম লেকচার ক্যাপিটাল বাজেটিং এর উপর। আমি একটি ছোট আকারে একটি ম্যাথ দেখাবো, শুধু কিভাবে পেব্যাক পিরিয়ড আমরা দুইটা পদ্ধতিতে বের করি। একটা হচ্ছে ইকুয়াল অর্থাৎ সমান, আরেকটা হচ্ছে আনইকুয়াল অসমান। এই সমান এবং অসমান বলতে এখানে যেটা বোঝানো হয়েছে, অর্থাৎ আমাদের টাকাটা এখানে নগদ আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ বলতে দুটি কথা আছে। আমাদের নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ যদি এককালীন হয় অথবা সমান হয়, একই রকম হয়, তাহলে একটি সূত্র প্রয়োগ করতে হবে। আর ওই নগদ আন্তঃপ্রবাহের টাকাটা যদি অসমান হয় তাহলে ভিন্ন সূত্র। দুইটি সূত্রে পূর্বে দেখানো হয়েছে। আজকে আমি একটি ম্যাথ লিখবো, সেই ম্যাথটি কিভাবে ক্যালকুলেশন করতে হয়, পেব্যাক পিরিয়ড নির্ণয় করতে হয়, এটা দেখাবো আমি। তাহলে একটু খেয়াল করো সবাই। এখানে আমি লিখছি, কোশ্চেনটি লেখা হচ্ছে এ বি সি লিমিটেড কনসিডারিং purchase a computer. The computer will cost টাকা 30,000. The computer will cost টাকা 30,000. It will annually টাকা 12,000 before tax. The tax rate is 30% and those computer estimated life is 5 years. Calculate payback period. তাহলে আমরা খেয়াল করি, এখানে সুন্দরভাবে খেয়াল করি যে এখানে আমাদের কোশ্চেনটা লেখা আছে এবিসি লিমিটেড কনসিডারিং পারচেজ এ কম্পিউটার। একটি কম্পিউটার ক্রয় করতে যাচ্ছে, তার কম্পিউটার উইল কস্ট টাকা 30,000, অর্থাৎ ওই কম্পিউটারটির ক্রয় মূল্য হচ্ছে, খরচ হচ্ছে 30,000 টাকা। ইট উইল ইল্ড অ্যানুয়ালি টাকা 12,000। আমি কম্পিউটার থেকে যে আয় করব সেই আয়টা হচ্ছে বাৎসরিক 12,000 টাকা করে বিফোর ট্যাক্স, মানে ট্যাক্সের পূর্বে টাকা, এখানে ট্যাক্স উল্লেখ করা আছে। তাহলে আমাদের প্রথমে যে চার্টটা করতে হবে, যেহেতু ট্যাক্স আছে তাহলে আমাদের এই 12,000 টাকাকে আমরা কি বলবো, সিএফবিটি অর সিএফএটি। আমরা যদি আগেই বলেছি, পূর্বের ক্লাসে আলোচনা করেছি, ট্যাক্সের যুক্ত টাকাকে আমরা সিএফবিটি বলি এবং ট্যাক্স যদি না থাকে তাহলে এই টাকাকে আমরা সিএফএটি বলি। যেহেতু বিফোর ট্যাক্স, ট্যাক্সের পূর্বের টাকা বলা হয়েছে, তাহলে 12,000 টাকাটি হচ্ছে অবশ্যই ট্যাক্স যুক্ত, অর্থাৎ আমরা এর ভিতরে ট্যাক্স পাবো। তাহলে খেয়াল করি, তার ট্যাক্স রেট ইজ 30%, ট্যাক্স রেটটা দেওয়া আছে 30%, and those computer estimated life is 5 years, এবং ওই কম্পিউটারের সময়কাল মেয়াদকাল বেঁধে দিয়েছে, ওইটাতে কাজ করতে হবে ভালোভাবে 5 বছর। সেই 5 বছরে প্রতি বছর 12,000 টাকা করে আসবে। ক্যালকুলেট পেব্যাক পিরিয়ড। এখন পেব্যাক পিরিয়ডের দুইটা সূত্র ছিল। আমরা প্রথম যে সূত্রটি দেখেছি সেটা ছিল সমান ইকুয়াল, দ্বিতীয় যে সূত্রটি দেখেছিলাম সেটা ছিল আনইকুয়াল অসমান। এখন এর পূর্বে আমাদের কি বের করতে হবে, সিএফবিটি যেহেতু আছে এখান থেকে আমাদের সিএফএটি নির্ণয় করতে হবে। আমরা এরকম করতে পারি, তাহলে এখানে একটা চার্ট করতে পারি, সলিউশন ক্যালকুলেশন অফ টেবল অর সিএফএটি। প্রথমে যে টাকাটা দিয়ে আছে ওটাকে আমরা কি বলবো, এখানে লিখব পার্টিকুলার্স টাকা, সিএফ
বিটি 12,000। এখান থেকে আমরা লেস করব ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন কিন্তু কোশ্চেনে দেয়া নাই, পূর্বেই বলেছি আমরা যখন ডিপ্রিসিয়েশন বের করব তখন একটি সূত্র আছে, সূত্রটা আমি লিখে দিচ্ছি এখানে। ডিপ্রিসিয়েশন, এখানে কোনো স্যালভেজ ভ্যালু নাই, এইজন্য স্যালভেজ ভ্যালু লেখার প্রয়োজন নাই, সরাসরি আমরা লিখব এনসিও ডিভাইডেড নাম্বার অফ ইয়ার্স। তার মানে এনসিও ছিল টোটালি কত টাকা, 30,000, যে টাকাটা বিনিয়োগ করা হয়েছে, নাম্বার অফ ইয়ার্স 5 সমান 6,000, অর্থাৎ 6,000 টাকা। তাহলে আমাদের ডিপ্রিসিয়েশন আছে মাইনাস ডিপ্রিসিয়েশন 6,000, যে টাকা আসবে ওই টাকাকে আমরা বলি ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স, 6,000। এরপর আমরা লেস করব, কি লেস করব, ট্যাক্স। কত পার্সেন্ট দিয়ে আছে, 30%। কত টাকার উপরে, ইবিটির উপরে, এই 6,000 টাকা 30% হবে 1,800 টাকা। যে টাকা থাকবে সেই টাকাকে আমরা বলবো ইএটি, অর্থাৎ বিয়োগ করলে থাকে 002 4,200। এরপর আমরা এখানে আবার অ্যাড করব ডিপ্রিসিয়েশন। কত টাকা ছিল, 6,000 টাকা, তাহলে হয়ে যাবে সিএফএটি 10,200। তাহলে আমরা খেয়াল করি এখানে যে 10,200 টাকা সিএফএটি। এখন আমরা সূত্র লিখব, কি সূত্র লিখব, পেব্যাক পিরিয়ডের। এখন আমরা খেয়াল করি, এটা যেহেতু ইকুয়াল এবং এককালীন বুঝাইছে, টাকাটা বারবার আসে নাই, একবারই বুঝাইছে, বাৎসরিক 10,200 করে আসবে, বলছে অ্যানুয়ালি এত টাকা, তার মানে বাৎসরিক 10,200 টাকা করে আসবে। সেই ক্ষেত্রে এটা একই পরিমাণ অ্যামাউন্ট থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। তখন আমরা সূত্রটা যেটা লিখি, পেব্যাক পিরিয়ড সমান এনসিও ডিভাইডেড এনসিবি, সমান যদি আমরা লিখি এনসিও বলতে 30,000, এনসিবি বলতে এখানে যে অ্যামাউন্ট আছে 10,200। তাহলে আমরা খেয়াল করি এখানে ক্যালকুলেশন করলে যে অ্যামাউন্টটা আসবে অবশ্যই 2.97 কিংবা 96 ইয়ার্স এরকম আসবে সামথিং ক্যালকুলেশন করলে। তাহলে দেখা যাচ্ছে এই সময়টা আমরা কি, সময়কাল ছিল 5 বছর, এখানে আসছে 2.96। তাহলে আমরা এখানে বুঝতে পারি সহজে যে 5 বছরের চাইতে বিনিয়োগকৃত টাকা উঠে আসতে সময় কম লাগছে, এই জন্য আমরা এই প্রজেক্টটা কি করব, অবশ্যই অ্যাকসেপ্ট করব, রিজেক্ট করব না। যদি 5 বছর থেকে বেশি সময় লাগতো তাহলে অবশ্যই আমরা কি করতাম, রিজেক্ট করতাম, কখনোই অ্যাকসেপ্ট করতাম না। আমরা এইভাবে পেব্যাক পিরিয়ড ক্যালকুলেশন করব। পেব্যাক পিরিয়ডের আরেকটি যে মেথড আছে আমি পরবর্তী ক্লাসে সেটা আলোচনা করব। আজকের ক্লাসে আমরা এই সংক্ষিপ্ত আকারে কিভাবে পেব্যাক পিরিয়ড যখন ট্যাক্স থাকবে, আর যদি ট্যাক্স না থেকে এখানে সরাসরি বলা থাকতো 12,000, তাহলে কিন্তু এত কিছু প্রয়োজন ছিল না, সরাসরি পেব্যাক পিরিয়ড এনসিইউ ডিভাইডেড এনসিবি এই 12,000 টাকা দিয়ে আমরা ভাগ দিয়ে দিতাম যদি ট্যাক্স না থাকতো। ট্যাক্স থাকার কারণে আমাদের এই ক্যালকুলেশনগুলো করতে হয়েছে। ট্যাক্স না থাকলে আমরা সরাসরি ওই 12,000 টাকা দিয়ে দিই, 30,000 টাকা ভাগ করলে আমাদের অঙ্ক শেষ হয়ে যেত। যেহেতু এখানে ট্যাক্স আছে এই জন্য আমাদের এই পদ্ধতিটা অবলম্বন করা হয়েছে। এখানে অ্যানসার 2.96 অ্যাকুরেট নাও হইতে পারে, এখানে 9594 এরকম যে কোনো অ্যামাউন্ট আসতে পারে, এটা সাধারণত আমি ধারণা করে লিখলাম যেহেতু সামনে আমার ক্যালকুলেটর নাই, এরকমই আসবে সম্ভবত। এই জন্য এটা তোমরা ক্যালকুলেটরে দেখে নেবে যে সঠিক অ্যামাউন্ট কত আসে। যদি এখানে 10,000 থাকে 3 হবে, এটা তো আমরা বুঝতে পারতেছি 3 হবে, তার সাথে এখানে যেহেতু আরো বেশি আছে 3 এর কম আসবে, ক্যালকুলেটর সবাই দেখে দিবা। আশা করি সবাই এই অংশটি ভালো বুঝতে পারছো। আমরা পরবর্তী ক্লাসে পেব্যাক পিরিয়ড দেখাবো যে কিভাবে আনইকুয়ালটা করতে হয়। আজকে ইকুয়াল দেখালাম, পরের ক্লাসে আনইকুয়াল দেখাবো এবং উইথ ট্যাক্স, ট্যাক্স যুক্ত দেখাবো এবং ট্যাক্স উইদাউট ট্যাক্স দুটিই দেখাবো। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।